শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আজকের যুক্তিবিদ্যা বিষয়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মানচিত্র কুমার পাল, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আরোহের প্রকারভেদ নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম আমরা গত ক্লাসটা একটু দেখে নিই কি আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি অনুমান। এই অনুমানের দুটি প্রধান রূপ, একটা আরোহ এবং অবরোহ। জন স্টুয়ার্ট মিল এই আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। কিসের উপর ভিত্তি করে ভাগ করেছে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে? হ্যাঁ, আরোহমূলক লম্ফের উপর ভিত্তি করে। এই আরোহমূলক লম্ফের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন। যে সমস্ত আরোহে আরোহমূলক লম্ফ আছে তাকে বলা হয় প্রকৃত আরোহ, আর যে আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান নেই তাকে বলা হচ্ছে কি অপ্রকৃত আরোহ। তিনি আবার এই প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছেন, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। আবার তিনি এই অপ্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছেন, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আমরা আজকে আলোচনা করব প্রকৃত আরোহের গুরুত্বপূর্ণ একটা রূপ বৈজ্ঞানিক আরোহ। এই বৈজ্ঞানিক আরোহ হচ্ছে প্রকৃত আরোহের সর্বোৎকৃষ্ট রূপ হিসেবে অভিহিত করা হয়। আমরা এই বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করব। তো বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে প্রাথমিক দু একটা বিষয় নিয়ে একটু শুরুতে আলোচনা করে নিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করে দেখো। তোমরা বিভিন্ন সময় যুক্তি বাক্যের প্রকারভেদ নিয়ে করেছো, আমি একটু আলোচনা করে নিই যুক্তি বাক্যের প্রকারভেদ নিয়ে। আমি প্রথমে লিখেছি তাৎপর্য অনুসারে যুক্তি বাক্য। এই তাৎপর্য অনুসারে যুক্তি বাক্যকে দুভাগে ভাগ করা যায়, একটা বিশ্লেষক যুক্তি বাক্য, একটা সংশ্লেষক যুক্তি বাক্য। বিশ্লেষক যুক্তি বাক্যের দেখো উদাহরণ আমি লিখেছি, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তোমরা এর আগে পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ করেছো। পদের ব্যক্তার্থ হচ্ছে পদের পরিমাণের দিক এবং যাত্রার্থ হচ্ছে গুণের দিক। কোন পদের মৌলিক গুণ, আবশ্যিক গুণ, সাধারণ গুণ, ওইটাকে বলা হয় যাত্রার্থ। একটু খেয়াল করো যে বিশ্লেষক যুক্তি বাক্য কাকে বলে। আমরা একটু দেখি, অর্থাৎ যদি আমরা দেখি যে যুক্তি বাক্যের এই বিধেয় পদটা, এখানে এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবটা হচ্ছে বিধেয় পদ, উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ, হয় হচ্ছে কি সংযোজন। যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য পরিবেশন করে না, কোনো নতুন জ্ঞান সংযোজন করে না, সেই যুক্তি বাক্যটাকে বলা হবে কি যুক্তি বাক্য? বিশ্লেষক যুক্তি বাক্য। এখন নতুন তথ্য বা নতুন জ্ঞান সংযোজন করে না, এর অর্থ কি? অর্থাৎ আমরা যদি দেখি এখানে সকল মানুষ উদ্দেশ্য পদ, অর্থাৎ মানুষকে বিশ্লেষণ করলে এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই গুণটাকে পাওয়া যাবে। অর্থাৎ আমরা মানুষের যে যাত্রার্থ আছে সেই যাত্রার্থ, এই যাত্রার্থ যখন তোমরা দেখবা যে বিধেয় পদটা উদ্দেশ্য পদের যাত্রার্থ, তখন আমাকে বুঝতে হবে যে এখানে বিধেয় পদটা উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য বা নতুন জ্ঞান সংযোজন করছে না। তো বিশ্লেষক বাক্য তাহলে কাকে বলে? যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য সংযোজন করে না বা নতুন কোনো জ্ঞান সংযোজন করে না, তাকে বলা হবে কি বিশ্লেষক যুক্তি বাক্য। আরেকটু খেয়াল করে এবার সংশ্লেষক যুক্তি বাক্য। সংশ্লেষক যুক্তি বাক্য কাকে বলা হবে? যখন আমরা দেখব যে যুক্তি বাক্যের বিধেয় পদ এই উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করে বা নতুন জ্ঞান সংযোজন করে, সেই যুক্তি বাক্যটা সংশ্লেষক যুক্তি বাক্য। নতুন তথ্য প্রকাশ করে মানে এখানে আমরা মানুষকে যদি বিশ্লেষণ করি তাহলে মানুষের যাত্রার্থ কিন্তু মরণশীল নয়। মানুষের যাত্রার্থ হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অর্থাৎ এই মরণশীল কোনটা? এই জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তি, অর্থাৎ মানুষের যে যাত্রার্থ আছে এই যাত্রার্থ অপেক্ষা অতিরিক্ত একটা গুণ, এই যে অতিরিক্ত গুণ সংযোজন করছে, এই জন্য এই যুক্তি বাক্যগুলো হচ্ছে কি সংশ্লেষক যুক্তি বাক্য। তাহলে সংশ্লেষক যুক্তি বাক্য কাকে বলে? যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য পরিবেশন করে, নতুন জ্ঞান সংযোজন করে, সেই যুক্তি বাক্যটাকে আমরা বলবো হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য। সংশ্লেষক যুক্তি বাক্য এই বিষয়টা একটু মনে রাখবে, আমাদের পরবর্তী আলোচনায় লাগবে।
আরেকটু খেয়াল করো, তোমরা পরিমাণ অনুসারে যুক্তি বাক্য, গুণ অনুসারে যুক্তি বাক্য, এগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা একটু দেখে নিই। পরিমাণ অনুসারে যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সার্বিক যুক্তি বাক্য, আর একটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। সার্বিক যুক্তি বাক্য কাকে বলে? আমরা যখন দেখব যে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ বিবেচিত হয়েছে, অর্থাৎ যখন আমরা দেখব যে কোন যুক্তি বাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ সম্পর্কে কিছু স্বীকার করা হয়েছে বা কিছু অস্বীকার করা হয়েছে, অর্থাৎ বিধেয় পদ যদি পুরো উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থের উপর আরোপিত হয়, সেই যুক্তি বাক্যটাকে আমরা বলবো কি যুক্তি বাক্য? সার্বিক যুক্তি বাক্য। এখানে দেখো, সকল কৃষক হয় পরিশ্রমী, এখানে বিধেয় পদ পরিশ্রমী, সকল কৃষকের উপর আরোপিত হয়েছে, সকল কৃষক সম্পর্কে স্বীকার করা হয়েছে, এই জন্য এই যুক্তি বাক্যটি হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। আর বিশেষ যুক্তি বাক্য কোনটা? যখন আমরা দেখব যে যে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থ বিবেচিত হয় নাই, সামগ্রিক অর্থে বিবেচিত না হয়ে আংশিক অর্থে বিবেচিত হয়েছে, সেই যুক্তি বাক্যকে আমরা বলবো কি যুক্তি বাক্য? বিশেষ যুক্তি বাক্য। এখানে একটু দেখো, উদ্দেশ্য পদ কিছু শিক্ষার্থী, বিধেয় পদ হচ্ছে মেধাবী। এখানে বিধেয় পদ মেধাবী সমগ্র উদ্দেশ্যের উপর বিবেচিত না হয়ে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থের উপর বিবেচিত হয়েছে, সকল শিক্ষার্থী সম্পর্কে না বলে কিছু শিক্ষার্থী সম্পর্কে বলা হয়েছে। এই জাতীয় যুক্তি বাক্য হচ্ছে কি বিশেষ যুক্তি বাক্য। আমাদের পরবর্তী আলোচনায় দুটো বিষয় লাগবে, একটু খেয়াল করো, এই সংশ্লেষক যুক্তি বাক্য লাগবে, তারপরে সার্বিক যুক্তি বাক্য লাগবে। তাহলে সংশ্লেষক যুক্তি বাক্য কাকে বলে? আরেকবার বলি, যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য সংযোজন করে, অর্থাৎ উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয় পাওয়া যায় না, অর্থাৎ যে যুক্তি বাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদের যাত্রার্থ নয়, যাত্রার্থ অপেক্ষা অতিরিক্ত গুণ, সেই যুক্তি বাক্যগুলোকে বলা হবে কি সংশ্লেষক যুক্তি বাক্য। আর সার্বিক যুক্তি বাক্য কাকে বলা হবে? যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থের উপর আরোপিত হবে, সেই যুক্তি বাক্যটাকে বলা হয় সার্বিক যুক্তি বাক্য বা ইউনিভার্সাল প্রপোজিশন। এই বিষয়টা আমাদের লাগবে। এবার চলে আসে আমাদের মূল আলোচনা, বৈজ্ঞানিক আরোহে। পরবর্তীতে আসো, তোমরা একটু খেয়াল করো, আমরা দুটো উদাহরণ লিখেছি, 1 নম্বর এবং 2 নম্বর দুটা উদাহরণ লিখেছি। উদাহরণ দুটা কিসের উদাহরণ? বৈজ্ঞানিক আরোহের উদাহরণ। বৈজ্ঞানিক আরোহে দুটো বিষয় লাগবে। আমরা এর আগে আলোচনা করেছি তোমাদের সাথে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কি? এটা একটি সার্বিক নিয়ম। এই জগতের যা কিছু আছে সমস্ত কিছুই এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অন্তর্গত। আমরা পড়েছিলাম যে 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 অবস্থার প্রেক্ষিতে এখন কোনো ঘটনা ঘটছে, ওই অবস্থাগুলো যদি ভবিষ্যতে আবার একইভাবে উপস্থিত হয়, তাহলে ভবিষ্যতের একই ধরনের ঘটনা ঘটবে। এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আর একটা কি কার্যকারণ নিয়ম। এই কার্যকারণ নিয়ম হচ্ছে জগতের প্রতিটি কার্যেরই একটি কারণ আছে, প্রতিটি ঘটনারই একটি কারণ আছে। বিনা কারণে জগতে কোনো কিছু কি হয় না, সংঘটিত হয় না। এই যে কার্য এবং কারণের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা একটা হচ্ছে অনিবার্য সম্পর্ক। তাহলে দুটো নিয়ম তোমরা মনে রাখবে, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কি কার্য কারণ নিয়ম। এই বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে এই দুটো নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক আরোহে আমরা কি করি? বৈজ্ঞানিক আরোহের কথা আমরা বলেছিলাম, আরোহে আমরা বিশেষ থেকে সার্বিকে কমন করি, কম ব্যাপক থেকে বেশি ব্যাপককে কমন করি, নিরীক্ষিত থেকে আমরা অনিরীক্ষিতে গমন করি। সেখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা কি করি? আমরা একটা সার্বিক সিদ্ধান্তে আমরা গমন করি। এখানে একটু খেয়াল করো, এখানে যে আমি উদাহরণটা লিখেছি, এই উদাহরণটা হচ্ছে একটি বৈজ্ঞানিক আরোহের উদাহরণ। এখানে 3টি আশ্রয় বাক্য লিখেছি, একটি সিদ্ধান্ত লিখেছি আমরা। রহিম হয় মরণশীল, কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল। এই প্রত্যেকটা একটি বিশিষ্ট দৃষ্টান্ত, বিশিষ্ট উদাহরণ। এই বিশিষ্ট দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমরা কি করেছি? সকল মানুষ সম্পর্কে আমরা সিদ্ধান্ত স্থাপন করেছি, সকল মানুষ মরণশীল। 2 নম্বর উদাহরণে একটু খেয়াল করো, তামা হয় বিদ্যুৎ পরিবাহী, বিশেষ দৃষ্টান্ত, বিশিষ্ট দৃষ্টান্ত। লোহা হয় বিদ্যুৎ পরিবাহী, এটা একটা বিশিষ্ট দৃষ্টান্ত। সোনা হয় বিদ্যুৎ পরিবাহী, বিশিষ্ট দৃষ্টান্ত। সেখান থেকে আমরা আরোহমূলক লাম্পের মাধ্যমে সিদ্ধান্ত স্থাপন করেছি সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী। এই যে
আমরা যে কাজটা করেছি, এখানে বিশিষ্ট দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমরা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করেছি দুটা উদাহরণে। কিসের উপর ভিত্তি করে? একটা আরোহমূলক লম্ব দিয়েছি। এই আরোহমূলক লম্ব দিতে আমরা কি করেছি? দুটা নিয়মের উপর আমরা নির্ভর করেছি। একটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করছে, আর একটা কিসের উপর নির্ভর করছে? কার্যকারণ নিয়মের উপর নির্ভর করছে। আমরা কি করেছি? বিশিষ্ট দৃষ্টান্ত থেকে আমরা কি করেছি? এই সার্বিক সিদ্ধান্তে আমরা কি করেছি? গমন করেছি। কাজে আমরা যদি বলা হয় যে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, আমরা তাহলে বলতে পারি এভাবে যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় কি? বৈজ্ঞানিক আরোহ। আমি আরেকবার বলছি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণের নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বলা হবে কি? বৈজ্ঞানিক আরোহ। এখানে একটু খেয়াল করো যে আমরা এই উদাহরণে কি করেছি? এই রহিম হয় বরশীল, এটি একটা বিশিষ্ট দৃষ্টান্ত। তিনটা আশ্রয় বাক্য এক একটি বিশিষ্ট দৃষ্টান্ত, এখানেও আশ্রয় বাক্যগুলো এক একটি বিশিষ্ট দৃষ্টান্ত। বাস্তব অভিজ্ঞতা মানে এই যে রহিম, জামাল কিংবা কামাল, এরা কি বাস্তবে আমরা দেখেছি যে এরা মরণশীল, এরা বাস্তব জগতের সাথে এর তথ্যগুলো সম্মতিপূর্ণ। তামা, লোহা, সোনা এগুলা বিদ্যুৎ পরিবাহী, এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা পাই। তখন এই বাস্তব অভিজ্ঞতার সাহায্যে আমরা কি করেছি? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে আমরা বিশ্বাস স্থাপন করে, এখানে যেমন দেখো ধাতু এবং বিদ্যুৎ পরিবাহিতা, ধাতু বিদ্যুৎ পরিবহন করে, এর মধ্যে একটা কি আছে? কার্যকারণ সম্পর্ক আছে। এই কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে বিশ্বাস স্থাপন করে। প্রকৃতিতে কিভাবে বিশ্বাস স্থাপন করলাম আমরা? যে তামা, লোহা, সোনা যে গুণের কারণে, যে বৈশিষ্ট্যের কারণে এরা বিদ্যুৎ পরিবাহী, এই একই একই বৈশিষ্ট্যের কারণে অন্যান্য ধাতু কি হবে? বিদ্যুৎ পরিবাহী হবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। যে যে অবস্থার প্রেক্ষিতে রহিম, কামাল, জামাল এই বিশেষ বিশেষ মানুষ মৃত্যুবরণ করেছে, ওই অবস্থার আবার যদি উপস্থিত হয়, ওই অবস্থার যদি আবার দেখা যায় যে আমার উপস্থিত হয়েছে, তাহলে আমরা দেখব যে অন্যান্য মানুষও মৃত্যুবরণ করবে। এভাবে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে আমরা বিশিষ্ট দৃষ্টান্ত থেকে একটা সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করেছি। এই জন্য এই উদাহরণ দুটি হচ্ছে কি? বৈজ্ঞানিক আরোহের উদাহরণ। তোমাদের একটু ভুল হবে, প্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করো। তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় লেখো কিংবা বলো, এইভাবে বলো যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে কয়েকটি বাস্তব দৃষ্টান্তের অভিজ্ঞতার সাহায্যে যে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করা যায় তাকে বলা হয় বৈজ্ঞানিক। যখনই তুমি বলবা যে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করা যায় তাকে মানে শুধুমাত্র এই সংশ্লেষক যুক্তি বাক্যকে বলা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। এই জাতীয় সংজ্ঞা ভুল সংজ্ঞা হবে। কোনো ক্রমেই বলা যাবে না যে সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য, যে বলতে হবে শুরুতে। অর্থাৎ এই সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে, যে যুক্তি বাক্য স্থাপন করা হয় তাকে না, সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বলা হবে হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা। আমরা একটু দেখার চেষ্টা করি বৈজ্ঞানিক আরোহের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এই বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো, আমরা বৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। বৈজ্ঞানিক আরোহের যে বৈশিষ্ট্যগুলো একটু ধারাবাহিকভাবে দেখো। 1 নাম্বার, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। এখানে একটু খেয়াল করো যে এই বৈশিষ্ট্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সার্বিক, সংশ্লেষক এবং যুক্তি বাক্য, এই তিনটা বিষয় কিন্তু এখানে পাবো। অর্থাৎ যদি আমরা এই প্রথম যে বৈশিষ্ট্যটা লিখেছি, বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে, এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো
প্রথমে বলবো বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তি বাক্য স্থাপন করে। এই যে উদাহরণ দেখো, এখানে আমরা যে সিদ্ধান্তটা স্থাপন করেছি এটি একটি যুক্তি বাক্য, অর্থাৎ এটি একটি ব্যাকরণিক যুক্তি বাক্য নয়। তোমরা এর আগে ব্যাকরণিক যুক্তি বাক্য এবং যুক্তি বাক্য নিয়ে আলোচনা শুনেছ। ব্যাকরণিক যুক্তি বাক্যের দুটি অংশ থাকে, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে কি বিধেয়। আর যুক্তি বাক্যের অংশ থাকে কয়টা? যুক্তি বাক্যের অংশ থাকে তিনটা, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। অর্থাৎ এই যুক্তি বাক্যে বা প্রপোজিশনে কি করা হয়? বিধেয় পদ এবং উদ্দেশ্য পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়। আরেকটি বড় পার্থক্য আছে ব্যাকরণিক যুক্তি বাক্য এবং ব্যাকরণিক বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে ব্যাকরণের যে বাক্যগুলো, অর্থাৎ বাক্যগুলো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, অর্থাৎ সত্যতা মিথ্যাত্বের গুণ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যুক্তি বাক্যের মধ্যে সব সময় এই সত্যতা বা মিথ্যাত্বের গুণ থাকতে হবে। অর্থাৎ একটি যুক্তি বাক্যকে হয় সত্য হতে হবে অথবা মিথ্যা হতে হবে। এটা তোমরা আলোচনা এর আগে শুনেছ। এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা বলছিলাম, তাহলে বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তি বাক্য স্থাপন করে, অর্থাৎ যে সিদ্ধান্ত স্থাপন করেছি সকল মানুষ হয় মরণশীল, এটি একটি যুক্তি বাক্য। এখানে তিনটি অংশ আছে, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। এবং এখানে বিধেয় মরণশীল পদের মধ্যে উদ্দেশ্য সকল মানুষ, এই পদের মধ্যে একটি কি হয়েছে? সম্পর্ক স্থাপিত হয়েছে, কাজে এটি একটি যুক্তি বাক্য। পরের যে বিষয়, এটি একটি কি যুক্তি বাক্য হবে? সার্বিক যুক্তি বাক্য হবে। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্তটা, এটা কখনোই বিশেষ যুক্তি বাক্য হবে না। আমরা আগে বলে নিয়েছি আরোহে বা বৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করি, কাজেই এখানকার সিদ্ধান্ত সব সময় একটি সার্বিক যুক্তি বাক্য। আর সার্বিক যুক্তি বাক্যকে আগেই বলে নিয়েছি, সার্বিক যুক্তি বাক্য মানে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যাখ্যার্থের উপর বিবেচিত হবে। অর্থাৎ এখানে সবসময় উদ্দেশ্য পদ যেমন এখানে সকল মানুষ, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে, কখনো আংশিক অর্থে বিবেচিত হবে না। এই ধরনের যুক্তি বাক্য হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। কাজে বৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত হবে সবসময় একটি সার্বিক যুক্তি বাক্য। এবার এটিকে বিশ্লেষণ করে আরেকবার বলবো যে বৈজ্ঞানিক আরোহে একটি সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। আমরা শুরুতে বলে নিয়েছি, তোমরা মনে করে দেখো যে তাৎপর্য অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার, একটা সংশ্লেষক যুক্তি বাক্য, একটি বিশ্লেষক যুক্তি বাক্য। সংশ্লেষক যুক্তি বাক্য মানে বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য পরিবেশন করবে, নতুন জ্ঞান সংযোজন করবে। অর্থাৎ উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয়কে পাওয়া যাবে না। অর্থাৎ যে বিধেয়টা হবে সেটা উদ্দেশ্যের যে উদ্দেশ্য পদের যে যাত্রার্থ হবে, সেই যাত্রার্থ হবে অতিরিক্ত গুণ। এখানে দেখো মানুষের যে যাত্রার্থ, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, এটা থেকে এই মনসের গুণটা একটি অতিরিক্ত গুণ। এই যুক্তি বাক্যটা হচ্ছে কি? একটি সংশ্লেষক যুক্তি বাক্য। কাজে আমরা বলবো যে বৈজ্ঞানিক আরোহ একটি যুক্তি বাক্য স্থাপন করে সিদ্ধান্ত হিসাবে, বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক যুক্তি বাক্য স্থাপন করে, বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হিসাবে একটি সংশ্লেষক যুক্তি বাক্য স্থাপন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই 2 নম্বর বৈশিষ্ট্যে। একটু দেখো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহ বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। বাস্তব ঘটনা পর্যবেক্ষণ মানে কি? যে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করা মানে নিরীক্ষণ এবং পরীক্ষণের উপর নির্ভর করা। এখানে আমি যে উদাহরণটা লিখেছি একটু দেখো, এই উদাহরণে কামাল, জামাল, রহিম এদের যে মরণশীলতা, এগুলো আমরা নিরীক্ষণের মাধ্যমে বাস্তব জগৎ থেকে দেখি। এখানে নিরীক্ষণ এবং পরীক্ষণ দুটো শব্দ একটু তোমাদের বলে নেই। নিরীক্ষণ বিষয়টা হচ্ছে যে কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য প্রকৃতিতে যখন কোনো ঘটনা ঘটছে, এই প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি প্রদত্ত কোনো ঘটনাকে পর্যবেক্ষণ করা, এটা হচ্ছে কি নিরীক্ষণ, প্রাকৃতিক পরিবেশে। আর যেটা আমরা বলবো পরীক্ষণ বিষয়টা কি? যখন কোনো ঘটনাকে আমরা কি করব, নিজেদের আয়ত্তে এনে গবেষণাগারে কৃত্রিম উপায়ে আমরা কি পর্যবেক্ষণ করব, তখন সেটা হবে কি? সেটা হবে পরীক্ষণ। যেমন আমরা যখন বিভিন্ন মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করছি, এটা কিন্তু নিরীক্ষণ। এটা প্রাকৃতিক পরিবেশে যেভাবে হচ্ছে সেভাবে আমরা করছি। যখন কোনো ভূমিকম্প হয় কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, এগুলা কিন্তু আমরা যে দেখি আকাশে উল্কা ছুটে চলে, এগুলো সমস্ত হচ্ছে নিরীক্ষণ। এগুলো প্রাকৃতিক পরিবেশে আমরা চাইলে একটা উল্কা ছুটাতে পারছি না। আর কিন্তু যেটা হবে পরীক্ষণ, সেটা হচ্ছে কি, যেমন উদাহরণস্বরূপ আমি বলি, জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কি উৎপন্ন করে? জিঙ্ক সালফেট এবং পানি উৎপন্ন করে।
জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এটা একটা কি, এটা হচ্ছে একটা পরীক্ষক। যদি আমরা কি করি, হাইড্রোজেন এবং প্লাস অক্সিজেনের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহ যদি আমরা পরিচালনা করি তাহলে কি উৎপন্ন হয়, তাহলে পানি উৎপন্ন হয়। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম, চালনা করার পর পানি উৎপন্ন করলাম, এটা কিন্তু আমরা পরীক্ষাগারে আমাদের গবেষণাগারে আমরা যতবার ইচ্ছা ততবার করতে পারছি। এটা আমাদের নিজেদের আয়ত্তে, এটা নিরীক্ষণ নয়, এটা হচ্ছে কি পরীক্ষণ। আবার যখন জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি, করানোর পরে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটা আমরা যতবার ইচ্ছা ততবার করছি। এটা প্রকৃতির দয়ার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে না। এইগুলা হচ্ছে কি, এইগুলা হচ্ছে পরীক্ষণ। তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে বৈজ্ঞানিক আরোহে আমরা যখন বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করি তখন এটা নিরীক্ষণ এবং পরীক্ষণের উপর আমরা নির্ভর করি। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের যে আশ্রয় বাক্যগুলো, এই আশ্রয় বাক্যগুলো কামাল, জামাল, রহিম, যে মরণশীল, এটা আমরা নিরীক্ষণের মাধ্যমে পাই। আবার যখন আমরা বললাম তামা হয় বিদ্যুৎ সুপরিবাহী, সীসা হয় বিদ্যুৎ সুপরিবাহী, সোনা হয় বিদ্যুৎ সুপরিবাহী, এটা কিন্তু আমরা পরীক্ষণাগারে নিয়ে আমরা পরীক্ষা করে তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। ওইগুলো হচ্ছে কি পরীক্ষণ। এই বৈজ্ঞানিক আরোহে কি করা হয়, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করা হয়। আশ্রয় বাক্যগুলো নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে আমাদের বাস্তব জগৎ থেকে নেওয়া হয়। এই জন্য এগুলা কি হয়, বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে, এগুলা বাস্তব জগতের সাথে সংগতিপূর্ণ এবং এগুলা বস্তুগতভাবে কি হয়, সত্য হয়। এবার তৃতীয় যে বৈশিষ্ট্যটি দেখো, বৈজ্ঞানিক আরোহে সর্বদা একটি আরোহমূলক লক্ষ্য বর্তমান থাকে। আমরা শুরুতেই বলে নিয়েছিলাম জন স্টুয়ার্ট মিল আরোহকে দুই ভাগে ভাগ করেছেন, একটি প্রকৃত আরোহ আর একটি হচ্ছে কি অপ্রকৃত আরোহ। কিসের উপর ভিত্তি করে, আরোহমূলক লম্বের উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা যখন বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ব বিদ্যমান থাকে, তার মানে কি বৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করি, আমরা জানা থেকে অজানায় গমন করি, নিরীক্ষিত থেকে আমরা অনিরীক্ষিতে গমন করি। এই যে বিশেষ থেকে সার্বিকে গমনের যে প্রক্রিয়াটা, এইটাই হচ্ছে কি আরোহমূলক লম্ব। আর এই আরোহমূলক লম্ব আগে বলেছি, আরোহমূলক লম্ব হচ্ছে কি আরোহের মূল বৈশিষ্ট্য, আরোহের প্রাণ কেন্দ্র। এই জন্য বৈজ্ঞানিক আরোহ যেহেতু একটি প্রকৃত আরোহ এবং সর্বোৎকৃষ্ট প্রকৃত আরোহ, এই জন্য বৈজ্ঞানিক আরোহে সবসময় একটি থাকবে, আরোহমূলক লম্ব বিদ্যমান থাকবে। পরের যে বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক আরোহ বিজ্ঞানের দুটি মৌলিক নিয়মের উপর নির্ভর করে। কি কি মৌলিক নিয়মের উপর নির্ভর করে, আগে আমি বলেছি। একটি হচ্ছে, একটু খেয়াল করো, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আরেকটা হচ্ছে কার্য-কারণ সম্পর্ক। কার্য-কারণ সম্পর্ক এই দুটা বিষয়ের উপর নির্ভর করে। প্রকৃতির নিয়মানুবর্তিতা আগেও আমি বলেছি যে এটা যখন, যেমন কামাল মরণশীল, জামাল মরণশীল, রহিম মরণশীল, যে অবস্থার প্রকৃতি আমরা বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ মানুষকে আমাদের সমাজে, দেশে এই যে মরতে দেখি, হ্যাঁ, সেই সমস্ত অবস্থা যদি আবার উপস্থিত হয় তাহলে অন্যান্য মানুষও কি করবে, মৃত্যুবরণ করবে। অর্থাৎ যে যে অবস্থার প্রেক্ষিতে বর্তমানে কোনো ঘটনা ঘটছে, ভবিষ্যতে যদি ওই সমস্ত ঘটনা আবার উপস্থিত হয় তাহলে ওই ঘটনাটা ঘটবে। এই যে নীতিটা, এই নীতিটাই হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। বৈজ্ঞানিক আরোহ কি করে, এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে। আরেকটি বিষয় কার্য-কারণ সম্পর্ক। জগতে যা কিছু ঘটছে তার একটা কি থাকবে, কারণ থাকবে। কার্য-কারণ সম্পর্ক, কার্য এবং কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে। আমরা যখনই বলি তাপ প্রয়োগে তামা প্রসারিত হয়, তাপ প্রয়োগে সীসা প্রসারিত হয়, এই যে তাপ প্রয়োগ এবং প্রসারণ, এর মধ্যে কি আছে, একটি কার্য-কারণ সম্পর্ক আছে। কাজে আমরা যখন বৈজ্ঞানিক আরোহের যখন সিদ্ধান্ত গ্রহণ করব, বিশেষ থেকে যখন আমরা সার্বিকে, বিশিষ্ট দৃষ্টান্ত থেকে যখন আমরা সার্বিক সিদ্ধান্তে গমন করব, তখন আমরা দুটা নিয়মের উপর নির্ভর করব। সেটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্য-কারণ সম্পর্কের উপর। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য একটু খেয়াল করো, বৈজ্ঞানিক আরোহে রূপগত এবং বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠিত হয়। রূপগত সত্যতা তোমরা আরোহের ভিত্তি পরিচয় এর আগে, সেখানে দেখেছো আরোহের ভিত্তি দুটাই, একটা বস্তুগত ভিত্তি আর একটা রূপগত বা আকারগত ভিত্তি।
এই বস্তুগত ভিত্তি হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। আমরা আরোহের যে আশ্রয় বাক্যগুলা, এই আশ্রয় বাক্যগুলা সংগ্রহ করি প্রকৃতি থেকে, বাস্তব জগৎ থেকে। কিসের মাধ্যমে? নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে। এই যে বাস্তব জগৎ থেকে যেহেতু আমরা সংগ্রহ করছি নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে, কাজে এগুলা সত্য। কিভাবে সত্য? বাস্তবের সাথে সংগতিপূর্ণ, বস্তুগতভাবে সত্য। কাজে বৈজ্ঞানিক আরোহে সবসময় বস্তুগত যে সত্যতা সেটা প্রতিষ্ঠিত হবে। আবার আমরা যখন আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্তে গমন করি, তখন অনুমানের যে বিভিন্ন নিয়ম কারণ আছে, এ সমস্ত নিয়ম কারণের উপর নির্ভর করে আমরা আশ্রয় বাক্যগুলোর উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত স্থাপন করি। যখন অনুমানের নিয়ম কারণ অনুসরণ করে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত স্থাপন করা হবে, তখন এখানে প্রতিষ্ঠিত হবে হচ্ছে রূপগত সত্যতা। কাজে আমরা বৈজ্ঞানিক কারণে কি দেখি? বৈজ্ঞানিক কারণে বস্তুগত সত্যতা যেমন প্রতিষ্ঠিত হয়, অনুরূপভাবে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়ার পথে যেহেতু নিয়ম কারণ অনুসরণ করা হয়, কাজে ওখানে কি করা হয়? ওখানে রূপগত বা আকারগত সত্যতাও প্রতিষ্ঠিত হয়। এবার পরেরটা আমরা দেখি, একটু খেয়াল করো যে বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্ত সমূহকে পরীক্ষা করে। পরিবেশ পরিবর্তন মানে বৈজ্ঞানিক আরোহে আমরা যে আশ্রয় বাক্যগুলা সংগ্রহ করি, এই আশ্রয় বাক্যগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেগুলো আমাদের কাছে এগুলা বিশ্লেষণ করা হয়, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলাকে অপসারণ করা হয়, অপনয়ন করা হয়। যেগুলো অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এগুলাকে কি করা হবে? এগুলাকে বাদ দেওয়া হবে। আর যেগুলা প্রাসঙ্গিক এবং আলোচনার ক্ষেত্রে, সংশ্লিষ্ট আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেগুলাকে রাখা হয়। এইভাবে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে অপ্রয়োজনীয় দৃষ্টান্ত সমূহকে আমরা বর্জন করি এবং প্রয়োজনীয় দৃষ্টান্ত নিয়ে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করি। কোথায় করি? বৈজ্ঞানিক আরোহে। এরপর একটু দেখো, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সর্বদা সুনিশ্চিত হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি জন্য সুনিশ্চিত হয়? একটু খেয়াল করো, বৈজ্ঞানিক আরোহে যেহেতু বিজ্ঞানের দুটা নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর শুধু নির্ভর করলে যে সুনিশ্চিত হবে তা না, সেখানে সম্ভাব্য হবে। কিন্তু এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ সম্পর্কে একটু মনে রাখতে হবে তোমাদেরকে। বৈজ্ঞানিক আরোহে যেহেতু কার্যকারণ সম্পর্কের উপর বৈজ্ঞানিক আরোহ নির্ভর করে, কাজেই এখানকার সিদ্ধান্তটা অবশ্যই সুনিশ্চিত হবে, মিথ্যা হবে না। কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে আমরা কি করি? এখানে আমরা কি করি? আমাদের দৃষ্টান্তগুলো আমরা বিশ্লেষণ করি, আমরা যেটা তারপরে এটা আমরা যেটা বাদ দেওয়ার সেটা আমরা বাদ দেই, অপনয়ন করি, তারপরে আমরা প্রকল্প গঠন করি, আমরা তারপরে সামান্যীকরণ বা সার্বিকীকরণ করি, তারপরে আমরা এই বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত স্থাপন করি। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে আশ্রয় বাক্য বা দৃষ্টান্ত সংগ্রহ থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত বিজ্ঞানের সিদ্ধান্ত গ্রহণের যে সমস্ত ধাপ আছে, প্রত্যেকটি ধাপ আমরা কি করি? অনুসরণ করি এবং কার্যকারণ সম্পর্ক স্থাপন করি। এই জন্য বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় কি হবে? সুনিশ্চিত হবে। এগুলো হচ্ছে কি বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। তোমরা একটু ভালো করে পড়বে। এখানে প্রশ্নটা কিরকম বিষয়টা, এখানে যে বৈজ্ঞানিক আরোহ বলতে আমরা কি বুঝি, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলা কি, তোমাদের অবশ্যই এই বিষয়গুলো উদাহরণ সহ আলোচনা করতে হবে। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করো, তাহলে আমরা পরবর্তী যে অধ্যায় পাঠগুলো আছে সেই পাঠগুলোতে আমরা অগ্রসর হতে পারবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্টে করে তোমরা লিখবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আলোচনা করলাম, গত ক্লাসে আলোচনা করেছি আরোহের প্রকারভেদ নিয়ে। আজকে আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক আরোহ বলতে আমরা কি বুঝি, বৈজ্ঞানিক আরোহের উদাহরণটা আমরা বিশ্লেষণ করে দেখলাম। তারপরে বৈজ্ঞানিক আরোহের বিভিন্ন উদাহরণ আছে, আমরা গুরুত্বপূর্ণ 7টা উদাহরণ এখানে দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অবৈজ্ঞানিক আরোহ বলতে আমরা কি বুঝি এবং বৈজ্ঞানিক আরোহের সাথে অবৈজ্ঞানিক আরোহের মূলত পার্থক্যগুলা কি, সেই পার্থক্যগুলা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং এই কোভিড-19 সংক্রমণের এই সময় তোমরা অবশ্যই স্বাস্থ্য বিধিগুলো ভালোভাবে অনুসরণ করবে এবং বাসায় বসে অবশ্যই তোমরা পড়াশোনা করবে, সময় নষ্ট করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।